স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে বলছেন, সাথে আছে আমি শামীম জাহিদ। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. উৎপাদন বেশি এবং খরচ কম হয়, বাড়ছে ভুট্টা চাষ। বিশেষজ্ঞরা বলছেন শুধু উৎপাদন বাড়ালেই হবে না, মাটির উর্বরতা যেন ঠিক থাকে সেদিকে নজর দেওয়া উচিত। আজ আমরা আলোচনা করব ভুট্টা উৎপাদন নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ রেজওয়ানুল ইসলাম এবং খাদ্যশস্য উইং খামারবাড়ির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মনসুর রহমান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গত কয়েক বছরে ক্রমান্বয়ে বেড়েছে ভুট্টার উৎপাদন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2011-12 অর্থ বছরে 2,83,000 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়। উৎপাদন হয়েছে 20 লাখ টন। আর গেল অর্থ বছরে ভুট্টার আবাদি জমির পরিমাণ 3,17,000 হেক্টর। 3 বছরের ব্যবধানে উৎপাদন বেড়ে হয়েছে 22,36,000 টন। চাহিদা বাড়ায় ও উৎপাদন খরচ কম হওয়ায় ভুট্টার আবাদ বাড়ছে বলছেন সংশ্লিষ্টরা। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার উৎপাদন তুলনামূলকভাবে অনেক বেশি। এদের চাহিদাও বৃদ্ধি পাওয়ার ফলে ভুট্টা চাষও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধান উৎপাদন করতে গিয়ে যে খরচ পড়ে দেখা যাচ্ছে যে খরচের চাইতে তার রিটার্ন যেটা সেটা অনেক সময় কৃষক দেখা যায় সেটা পাচ্ছে না। সেই কারণে কৃষক অল্টারনেট কোনো ক্রপ খোঁজে এবং সেই অল্টারনেট ক্রপ হিসাবে কৃষকের কাছে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ভুট্টা করলে সে ধানের চাইতে ফলন বেশি পায়। তবে সুষম সার ব্যবহার না করলে মাটির উর্বরতা কমে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। যেই জমিতে ভুট্টা করা হবে প্রতি বছর ওই জমিতে কিছু পরিমাণে অর্গানিক ম্যানিউর ওখানে অ্যাড করতে হবে, তা না হলে জমির ফার্টিলিটি স্ট্যাটাস অনেক কমে যাবে এবং লং ডিস্টেন্সে গিয়ে দেখা যাবে ওখানে আর কোনো ভুট্টা তো হবেই না, অন্য কোনো ফসলও কিন্তু ওখানে হওয়া খুব কঠিন হয়ে যাবে। বর্তমানে দেশে উৎপাদিত ভুট্টার বেশিরভাগই ব্যবহার হয় পোলট্রি খাদ্য হিসাবে। অন্যান্য ক্ষেত্রেও তা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যারা রেজওয়ানুল ইসলাম, যারা মনসুর রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আমরা আছি ভালো। জি হ্যাঁ, আছি ভালো। জনাব ইসলাম, আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে ভুট্টা চাষ নিয়ে। ভুট্টা চাষ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নতুন ফসল বলা যায় এবং জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। উৎপাদন অনেক পরিমাণটা অনেক বেশি হয়, খরচ কম, উৎপাদনের খরচটা কম। এর ফলে কৃষকরা খুবই আগ্রহ নিয়ে চাষ করছে ভুট্টা। কিন্তু এর সাথে সাথে একটা নতুন দিকও এসছে, নতুন কনসার্ন এসছে, একটা উদ্বেগের বিষয় আসছে যে জমিতে ভুট্টা চাষ হয় সেখান থেকে মাটির নিউট্রিশন অনেকটা বেশি হয়। এই যে নতুন একটা জিনিস, নতুন শস্য, এখন এই সচেতনতা আমাদের মধ্যে এসছে যেটা কিছুদিন আগেও ছিল না। এই সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কী করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে ধান এবং গমের পরে ভুট্টার স্থান দানাদার ফসল হিসাবে। তো আবার ভুট্টাতে কিন্তু পুষ্টিমানও বেশি আছে। হ্যাঁ, আমরা এতে প্রায় 11% আমিষ এই ভুট্টাতে পাওয়া যায়। এছাড়া অন্যান্য জিনিসও আছে, যেমন অ্যামিনো অ্যাসিড, লাইসিন, এই সমস্ত ক্যারোটিন, এই সমস্ত জিনিসও এই ভুট্টাতে ভালো পরিমাণে থাকে। আমরা দেখেছি যে আমার গবেষণায় দেখা গেছে যে যদি হলদে রঙের ভুট্টা যেগুলো আছে সেগুলোতে 100 গ্রামে প্রায় 90 মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ আছে। এটা অত্যন্ত আমাদের পুষ্টির জন্য খুব সহায়ক, মানব দেহের জন্য, পোলট্রির জন্য, সবগুলোর জন্য। তো আমরা আমাদের যে আবাদ বৃদ্ধি পেয়েছে এটা সঠিক তথ্য এবং এটাতে যথেষ্ট কারণও রয়েছে। যেমন দেখেন, আগে চরাঞ্চলগুলোতে কিছু হতো না, তিস্তার চর, পাটগ্রাম, লালমনিরহাটের এই সমস্ত এলাকায় এখন ওই তিস্তাতে অনেক ভুট্টা আবাদ হয়। এখন তিস্তার গ্রাম না বলে এখন ওটাকে পাটগ্রাম না বলে ওটাকে বলা যেতে পারে ভুট্টা গ্রাম। হ্যাঁ, তো এই ধরনের একটা ওই এলাকাতে ওই ধরনের প্রচলনটা আছে। তা আমরা মনে করি যে ভুট্টার যে জমি দরকার, সেই মাটির যে মাটি দরকার, সেই মাটি কিন্তু আমাদের দেশে প্রচুর এখন আছে। বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ, দোআঁশ মাটি। আপনি বলতে চাচ্ছেন যে ওই ধরনের মাটিতেই করা উচিত, যেখানে ধান হচ্ছে সেখানে না করা বেটার। না করা বেটার। যেমন প্রথমেই বললাম যে পতিত জমি যেগুলো আছে, যেগুলো আগে তো কোনো চাষ হতো না, আচ্ছা, এই সমস্ত জমিতে এখন ভুট্টা চাষ হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা মাঠকর্মী আছে, কৃষি সম্প্রসারণ উপজেলা কৃষি অফিস আছে বা জেলা অফিস আছে, তখন সেটা তাদের যে প্রচারণা চালাচ্ছে এবং তার প্রেক্ষিতে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। এবং সাথে সাথে যে বিষয়টা আবার বলা গুরুত্বপূর্ণ, যে বীজ এখন অ্যাভেলেবল। আগে কিছুদিন আগে যেটা ছিল, কয়েক বছর আগে, যে মানে বীজের একটা ঘাটতি ছিল, বীজ ঠিকমতো পাওয়া যেত না। এখন কিন্তু বীজ অনেক। ধন্যবাদ জনাব ইসলাম। জনাব রহমান, আপনাকে জানতে চাচ্ছি যে এখন সরকারি উদ্যোগে যেভাবে আমরা দেখি ধানের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়, গমের ক্ষেত্রে হয় বা অন্যান্য ফসলের ক্ষেত্রে হয়, গমের ব্যাপারে কি সেরকম কোনো সমন্বিত উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে কিনা উৎপাদনের ক্ষেত্রে, কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে হতে পারে? গমের ব্যাপারে আপনাকে ধন্যবাদ। সরি, ভুট্টার ব্যাপারে আমরা আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আসলে দেখছি যে আপনি বলছেন যেটা প্রথমে, যে গম একটা নতুন ফসল নয়, আসলে এটা 95 ভুট্টা বা 96 থেকে চাষ শুরু হয়েছে এটা ভুট্টাটা। কিন্তু তবে ভুট্টাটা পপুলারাইজ এখন বেশি হচ্ছে, কারণটা হলো কি যে ভুট্টা লাভজনক এবং এটা ব্যবহারটা বহুবিধ। কারণ এটা মানুষের খাদ্য হিসেবে নয়, এটা পোলট্রি ফিড হিসেবে। সবচেয়ে বড় কথা যে পোলট্রি ফিড, এখন আমাদের পোলট্রি সংখ্যা বাড়ছে, এই খামারের সংখ্যা বাড়তেছে, এবং ডিম না হলে তো চলবে না, আমাদের আসলে ডিম খুবই দরকার। এটা পোলট্রি ফার্মের জন্য ভুট্টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য, পোলট্রি ফিড। এবং এর পাশাপাশি ভাবে আর যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে মানুষ, এটা তো আমাদের ভুট্টা কিন্তু বহুবিধ খাবার হিসেবে, এটা ভুট্টার চপ মানে এভরিথিং, প্রায় মানে 40 আইটেমের খাবার এই ভুট্টা থেকে করা যায়। বিভিন্ন ধরনের খাবার এই ভুট্টা থেকে করা যায়, যেমন আলু থেকে করা যায়, ঠিক ভুট্টার ওই রকম বিকল্প খাবার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো কাজেই ভুট্টাটার ব্যবহারটা বেড়ে যাচ্ছে। সরকারি দিক থেকে সমন্বিত উদ্যোগ আছে কিনা, যে কথা আমরা যে কনসার্নের কথা বলছি, যে একই জমিতে বা যে জমিতে আমরা ধান বা গম চাষ করছি সেখানে না করাটা ভালো, যেটা ইসলাম যেটা বলছিলেন, অথবা চরাঞ্চলের বালিযুক্ত মাটিতে করলে অতটা ক্ষতি হয় না। এই উদ্যোগের কথা, এই উদ্যোগগুলো কি মানে সমন্বিত? এই উদ্যোগগুলো আমরা সরকারি পর্যায়ে, যেটা রেজাউল ইসলাম মুঘল সাহেব যেটা উল্লেখ করেছেন, যেটা আমাদের উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে যে অফিসটা আছে, সেখানে কিন্তু আমরা এই প্রশিক্ষণগুলো হয়েই থাকে, বিভিন্ন প্রকল্পের আওতা হয়ে থাকে, এবং বিভিন্নভাবে যেটা আমাদের যারা উপসহকারী কৃষি অফিসার আছে মাঠ পর্যায়ে, তারাও কিন্তু এই প্রশিক্ষণগুলো, তারা যখন মানে ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট করে ফার্মারদের সাথে, এই ফসলগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ যে ফসল, আলু, তারপর ডাল জাতীয় ফসল এবং ভুট্টা, যেটা বিশেষ করে চর অঞ্চলে, এই চর অঞ্চলে কিন্তু বিশাল একটা সম্ভাবনা আছে ভুট্টা চাষের। এবং সেখানে আমরা দেখতে পারি যে ভুট্টার একটা জিনিস, মানে সাথী ফসল হিসেবে আলুর সাথে, আলু যখন হয়ে গেল তার ফাঁকে আলুটা কাপ করে দেওয়ার পরে এটাতে যদি আমরা ভুট্টাটা লাগাতে পারি তার সাথী ফসল হিসেবে, আলুটা হারভেস্ট হয়ে গেল, ভুট্টাটা উঠে গেল, তার মানে একই সাথে দুটো ফসল আমরা করতে পারছি। এই বিষয়গুলো আমাদের কিন্তু মাঠ পর্যায়ে যথেষ্ট আমাদের প্রশিক্ষণ দিচ্ছি, এবং এটা কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে দিনে দিনে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব ইসলাম। ভুট্টা কি আমাদের অন্য যেসব স্ট্যাপল ফুড রয়েছে, ধান এবং বা গম, এর পাশাপাশি দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের এই কোনো সম্ভাবনা রয়েছে? বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই কিছুটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। খাদ্যাভ্যাস তো পরিবর্তন হচ্ছে, কিন্তু সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, সম্ভাবনা তো যথেষ্ট আছে। যেমন দেখেন যে 5 বছর আগে কিন্তু পোলট্রি ফার্মের যে সংখ্যা ছিল, এখন কিন্তু পোলট্রি ফার্মের সংখ্যা 1.5 লাখের উপরে, ছোট বড় মিলে। এবং এই পোলট্রি ফার্মে কিন্তু মূল খাদ্যটাই কিন্তু এই যে ভুট্টা থেকে যাচ্ছে। আর আরেকটা হলো যে আমাদের যে খাবার আমরা খাচ্ছি, চানাচুর খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, এই সমস্ত খাবারও কিন্তু ভুট্টা থাকছে। আমরা যেটা আটা খাই, সেই আটাতেও কিন্তু ভুট্টা মিক্স থাকে, আমাদের অগোচরে কিন্তু তারা ভুট্টাটা মিশিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের আছে। ক্ষতি তো অবশ্যই নেই, যার কারণে আমাদের ব্যবহার, বহুবিধ ব্যবহার বাড়ছে। কনফেকশনারিতে অনেক ভুট্টা ব্যবহার হয়। এই সম্ভাবনাগুলো থাকার কারণেই যখন চাহিদা থাকে, তখন কিন্তু কৃষকেরা ওই জিনিসটা এবং দাম পায়, তখন কিন্তু কৃষকেরা ওটার প্রতি আগ্রহ। ওই সমন্বিত উদ্যোগ আসলে আছে কিনা সরকারের দিক থেকে? আমি যেটা বলতে চাচ্ছি, কতটুকু জমিতে এই বছর আমার চাহিদা রয়েছে ধানের, কতটুকু গম চাহিদা রয়েছে, বা কতটুকু ভুট্টা লাগবে স্ট্যাপল ফুড হিসেবে, যদি আমি বলি সিরিয়াল হিসেবে, সেই উদ্যোগটা আছে কিনা? কখনো কখনো দেখা যায় একটা বছর কৃষক বললো যে এবছর বাম্পার ফলন হয়েছে, দাম পায়নি, সেই উদ্যোগটা আসলে আছে কিনা? আপনি দেখেন, আমি এই বর্তমান সরকার যে বিষয়টা পদক্ষেপ নিয়েছিল, ওনারা কিন্তু সরকারি পর্যায়ে কিন্তু ভুট্টা কেনার উদ্যোগ নিয়েছেন এই গভর্নমেন্ট। আচ্ছা, এই প্রথম কয়েক বছর আগে। আচ্ছা, এবং এটা সরকারি পর্যায়ে যেমন ধান কেনা হয়, সেভাবে ভুট্টাও কেনা হয়েছে।
তো এটারই তো প্রমাণ হয় যে সরকার আন্তরিক, যে আমরা সরকার চাচ্ছে যে না কৃষকেরা ভুট্টা আবাদ করুক এবং কৃষকদের যে দামটা যেন ঠিক মতো পাই, একদম যেন না পড়ে যায়, এই কারণে সরকারিভাবে ভুট্টা কেনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভুট্টা কেনাও হয়েছে। তো এইটা হলো সরকারের দিক থেকে। এবং আরেকটা জিনিস হলো যে সারের যে সরবরাহ, এটা এত মানে সন্তোষজনক যে কোনো এখন পর্যন্ত কোনো সারের কোনো ঘাটতি কিন্তু মাঠের মধ্যে নেই। আর যে সুষম সারটা যে লাগে সেই সারটা কিন্তু কৃষকেরা দোরগোড়ায় পাচ্ছে। এটা আরেকটি বিষয়। আমাদের আরেকটা বিষয় হলো যে আমাদের যে কৃষকদের যে উদ্বুদ্ধ করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সেই সাথে বলতে হবে যে যদি বীজ না ভালো পাওয়া যায় বা বীজ যদি মানে মানসম্মত না হয়, তাহলে কিন্তু আমরা এই ধরনের প্রচার করেও কিন্তু সুফল পাবো না। সেই ক্ষেত্রে কৃষি গবেষণা প্রতিষ্ঠানকে ধন্যবাদ দিতে হবে যে এরা অনেকগুলো জাত, বিশেষ করে অনেক হাইব্রিড জাতও তারা বের করেছে, যেমন বাড়ি হাইব্রিড 7, বাড়ি হাইব্রিড 8, বাড়ি হাইব্রিড 9টা তো মার্ভেলাস ফলন, মানে 10 টনের উপরে ফলন। ধন্যবাদ জনাব ইসলাম। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাওয়ার। আমাদের সময় হলো একটি বিরতিতে যাওয়ার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। আজ আমরা আলোচনা করছি ভুট্টা উৎপাদন নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ রেজানুল ইসলাম এবং খাদ্যশস্য উইং খামার বাড়ির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মনসুর রহমান। জনাব রহমান এবং জনাব ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব রহমান, আপনাকে জানতে চাচ্ছি এবার, কেন ভুট্টা উৎপাদনে কৃষকরা এত আগ্রহ দেখাচ্ছে, কেন এটা জনপ্রিয়? আপনাকে ধন্যবাদ। এখানে আসলে ভুট্টা বলা হয়েছে যে উৎপাদন বাড়তি, আমরা একটা জিনিস সেটা হচ্ছে কি যে ভুট্টা চাষ লাভজনক। এটা এই কারণে, যেটা লাভজনক সেটা তো অবশ্যই সেখানে চাষ আগ্রহী হবে, স্বাভাবিকভাবেই। আর একটা জিনিস হচ্ছে যে এখানে যে আমাদের, আমি আগে বললাম যেটা পোল্ট্রি ফার্মগুলো বেড়ে গেছে অনেক, এবং সেখানে উৎপাদনের ক্ষেত্রে আসলে কেন সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে যে তারা লাভ পাচ্ছে বেশি, কারণ এখানে ভুট্টাটা গমের তুলনায় যদি আমরা কম্পারিজন করি গমের সঙ্গে, তাহলে দেখা যাচ্ছে যে গমের প্রায় অ্যাপ্রক্সিমেট 3 গুণ বেশি ফলন হচ্ছে। 3 গুণ। এখানে যদি 2.5 টন 3 টন হয়, এখানে 9 থেকে 10 টন পার হেক্টর ফলন। দামটাও বেশি। দামটা ভুট্টাটা অতটা গমের মতো নয়, গমের মতো নয়, কিন্তু এখানে 400-র উপরে, তো 500-র উপরে। এখন 500-র উপরে দামটা ফ্লাকচুয়েট করে, কখনো উঠানামা করে, কিন্তু সাধারণত 500-র উপরেই। তাই কাজেই এখানে যদি তার 9-10 টন হয় তাহলে তাদের অনেক আসে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে উৎপাদন খরচটার সাথে যেটা আসবে প্রোডাক্টটা যেটা, সেটা কিন্তু প্রায় মানে রেশিও যদি আমরা করি 1:3, মানে 2.5 বা 3 হয়ে যাচ্ছে। মানে 1 টাকা খরচ করলে 3 বলা হচ্ছে উৎপাদন খরচও কম, উৎপাদন খরচও কম এবং ফলনটা বেশি। হ্যাঁ, যে পরিমাণ কীটনাশক ওষুধ দিতে হয় ধানে বা অন্য ফসলে, সেক্ষেত্রে সেটা অনেক কম, কারণ এখানে সেচও কম লাগে। ধানে যদি 30 বার বা 40 বার সেচ দিতে হয়, এখানে 3টে বা 4টে সেচ দিলেই হয়, এখানে সেচটাও কম। আচ্ছা, কাজেই এখানে তো উৎপাদনটা লাভজনক। ধন্যবাদ আপনাকে জনাব ইসলাম। বলা হচ্ছিল যে জমিতে ভুট্টা চাষ করা হবে সেই একই জমিতে যেন আবার কিছু জৈব সার দেওয়া হয়, না হলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এটা কি যদি আপনি বলছেন চরাঞ্চলে যেখানে বালি মাটি, সেখানেও এক্ষেত্রে এই বক্তব্য অ্যাপ্লিকেবল? আমি জৈব সারের ক্ষেত্রে জৈব সারটা কেন দেওয়া হয়, যেটা জৈবিক সার, আমার যদি জৈবিক সার না থাকে বা জীবাণু সার না থাকে, আমি যতই সার দেই না কেন রাসায়নিক সার, সে গাছ কিন্তু নিতে পারবে না। সেই কারণে আমার প্রতিটা জমিতেই কিন্তু আমার জৈব সারটা থাকতে হবে। এটা কিন্তু মূল কথাটা। আমাদের একটা জিনিস আমাদের মাথায় মনে রাখতে হবে যে আমাদের যে 3টা মৌসুমে ভুট্টা সব থেকে প্লাস পয়েন্ট হলো 3টা, যেমন ধানও যেমন 3টা মৌসুমে হয়, ভুট্টাও কিন্তু 3টা মৌসুমে হয়। রবি মৌসুমে হচ্ছে, খরিফ 1 মৌসুমে হচ্ছে, খরিফ 2 মৌসুমে হচ্ছে। এই 3টা মৌসুমে কিন্তু হচ্ছে। রবি মৌসুমে যেমন একটু সময় বেশি লাগে, 140, 50, 55 দিন লাগে, সেখানে 100 থেকে 110-15 দিন খরিফ মৌসুমে লাগে। হ্যাঁ, ফলন একটু কম হয় খরিফ মৌসুমে। হ্যাঁ, আবার রবি মৌসুমে খরচ বেশি হবে, ফলন বেশি হয়। আচ্ছা, এটা হলো আমাদের মানে স্বাভাবিক একটা বিষয়। আর আপনি দেখবেন ভুট্টা সব থেকে প্লাস পয়েন্টটা কেন করে, আমাদের যারা গ্রামীণ জনগোষ্ঠীর মানুষ, যারা কৃষকেরা যারা আছে, ভুট্টার কিন্তু কোনো কিছুই ফেলা যায় না। হ্যাঁ, আপনার যেমন ফেলা যায় না, কিন্তু আমি ভুট্টার কথাটা বলছি যে আপনার যে ওর যে ডাটাটা মানে গাছটা যেটা, এটা খুব মার্ভেলাস খড়ি, শুধু মার্ভেলাস খড়ি, এবং গরুর জন্য গোখাদ্য হিসাবে, পাতা গোখাদ্য হিসাবে অনেক ভালো। এবং অনেক আমার গরিব মানুষ আছে যে যারা ওইটা দিয়ে তারা বেড়া দিয়েও রাখে, কাজে লাগায়, আবার খড়ি হিসেবে ব্যবহার, জ্বালানি হিসেবে ব্যবহার করছে। তো
তো এই বহুবিধ ব্যবহারের কারণে এবং ভুট্টা যেটা চাহিদা বেড়ে গেছে অনেক, এর ব্যবহারটাও অনেক বেড়ে গেছে, যার কারণে কিন্তু ভুট্টা আবাদটা বাড়ছে। আর আমরাও কিন্তু ফলনও যেটা পাওয়া যাচ্ছে, কৃষকেরা আপনি যতই বলেন না কেন, কৃষকেরা এখন অনেক শিক্ষিত, অনেক জানে কৃষির ব্যাপারে, তারা অনেক সচেতন এবং তারা যে সারগুলো পাচ্ছে সুষম মাত্রায় তারা সার দিচ্ছে। সব থেকে প্লাস পয়েন্টটা হচ্ছে নন ইউরিয়া সার, যেটা টিএসপি, পটাশ, তার এই সমস্ত সারগুলোর দাম এই বর্তমান সরকার কমিয়ে দেওয়ার কারণেই কিন্তু আসলে রোগবালাইও কম হচ্ছে, ফলনও বেড়ে যাচ্ছে, কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে। এইটা হচ্ছে বিষয়। আমাদের কৃষকদের কাছে আমার যে পরামর্শটা সেখানে হলো যে এতে বোরন সারটা দিতে হবে। হ্যাঁ, বোরন সার দিতে হবে এই কারণে যে এটা দিলে দানার উজ্জ্বলতা বেড়ে যাবে, দানাটা পুষ্ট হবে এবং তারা মার্কেটে বাজারে তারা ভালো দামটাও পাবে, পুষ্টিমানও বাড়বে। তো এই হলো আমাদের। ধন্যবাদ জনাব ইসলাম। ফিরে আসবো জনাব রহমান। এখন বলছিলেন যে আগে ভুট্টা চাষের জন্য বীজ পর্যাপ্ত ছিল না, এখন পর্যাপ্ত বীজ পাওয়া যাচ্ছে। এই বীজগুলো কি হাইব্রিড বীজও আছে কিছু? হাইব্রিড বীজ, এবং এগুলো কি কিনে আনতে হচ্ছে? জি জি, স্থানীয় জাত এবং হাইব্রিড দুটো জাতই আছে, কিন্তু সবচেয়ে ফলন হলো হাইব্রিড জাতের ফলনটাই বেশি, এবং যেটা বেশি ফলন বা লাভজনক বেশি সেটাই করবে কৃষকরা। কিন্তু দেশিটার ফলন কম, সেখানে 5 থেকে 6 টন পার হেক্টর, আর এখানে ডাবল প্রায় অ্যাপ্রক্সিমেটলি। কাজে এখানে তো হাইব্রিডটাই করা উচিত, এখানে হাইব্রিডটাই করে। এখানে আমি একটু আমার বলা দরকার, সেটা হলো যে আমাদের আগে মানে বেশ কয়েক বছর আগে, প্রায় 7-8 বছর আগে বা 9 বছর আগে আমাদের বিদেশ থেকেই কিন্তু আসলে হাইব্রিড বীজটা মূলত আসতো। আমাদের বাংলাদেশে কিন্তু হাইব্রিড বীজ হতো না। আমাদের আনন্দের সংবাদ এইটাই যে কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে অনেকগুলো জাত, 8-9টা জাত তারা বের করেছে হাইব্রিডের। এর মধ্যে আমি একটা জাতের কথা বললাম যে বাড়ি ভুট্টা নয়, হাইব্রিড নয়, এটা তো খুব সুন্দর এক জনপ্রিয়তা পেয়েছে, এটার ফলন সব থেকে বেশি। তো এই যার কারণে আমাদের এই বীজের এখন কোনো ঘাটতি আমাদের বাজারে নেই। তারপরেও কিন্তু বিদেশ থেকেও যে উৎপাদন বিদেশ থেকেও আসতেছে, এবং আমাদের এই বাড়ির যে বীজ আছে সেটাও কিন্তু বাজারে যথেষ্ট চাহিদা আছে। বাড়তি আমরা যদি কৃষকদেরকে আমরা আনতে চাই, আমরা যদি বলছি যে আরো বেশি করে করলে কিছুটা লাভ হবে, তাহলে কি আমাদের ধানের সাথে কোনো ইমব্যালেন্স তৈরি হবে কিনা? কারণ আমাদের তো ধানটাই প্রধান খাদ্য, সেক্ষেত্রে ওখানে ওই উৎপাদনে কোনো নেতিবাচক ভূমিকা রাখবে কিনা? ধান উৎপাদনের আমাদের কিছু সম্ভাবনা, এখানে কিছু খরচটা বেশি, বিশেষ করে বোরো চাষ। এই বোরো চাষে কিন্তু খরচটা বেশি হচ্ছে। হ্যাঁ, এখন কৃষকরা কিন্তু সরে আসতেছে বোরো চাষ থেকে, এবং আমাদের পরিবেশের ভারসাম্যহীনতার জন্য ধান চাষ, বোরো চাষটা অনেক আন্ডারগ্রাউন্ড ওয়াটার কমে যাচ্ছে ধীরে ধীরে। তো এই বিষয়ে আমাদেরকে খেয়াল রেখে আমাদের কিন্তু ভুট্টার দিকে যাচ্ছি আমরা, এবং ভুট্টাটা চাষ করলে পরে তাহলে আমাদের খাদ্য শস্য, যেহেতু ভুট্টাটা দানাদার শস্য খাবার, এটা আমরা ধানের সাথে বা চাইলের সাথে কম্পিটিশন করে এটা কিন্তু আগে যাবে। এবং আলটিমেটলি আমরা চাচ্ছি যে এটা যেহেতু এটা পরিবেশ বান্ধব করতে চাচ্ছি আমরা, যে সুষম মাত্রা সার দিয়ে বা ক্রপ রোটেশন করে শস্য মানে ক্রম করে, মানে এটা পরিবর্তন করে বছরে একই জমিতে যদি ভুট্টা না করে একটু অল্টারনেট করে পরের বছর আরেকটা ফসল করে জমির উর্বরতাটা সংরক্ষণ করে আমরা যদি এটা চাষ করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের খাদ্যের যে চাহিদাটা, এটা যেহেতু ফলনটা অনেক বেশি এবং খরচ কম, এই দিক দিয়ে আমরা আমাদের সার্বিক ফুড সিকিউরিটিতে, খাদ্য নিরাপত্তায় একটা ভূমিকা রাখতে পারে বলে মনে হয়। আরেকটা জিনিস এরকম হয় যে তার সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন অবশ্যই করতে হবে। আমাদের ভাতের উপরে যেটা আমাদের মানে ভাতটা না খেলেই নয়, সেটা পরিবর্তন করে আমরা যদি এটা পরিবর্তন করতে পারি খাদ্যাভ্যাসটা, তাহলে। ধন্যবাদ জনাব রেজানুল ইসলাম, ধন্যবাদ জনাব মনসুর রহমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পদিন আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনার সাথে নিশ্চয়ই আমাদের আবারও কথা হবে। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।